উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কথার সঙ্গে একটা জিনিস জড়িয়ে আছে। সেটা কি? আপনারা সবাই জানেন, বুলডোজার। বুলডোজার বাবা। কিন্তু আপনি কি জানেন এই বুলডোজার আমাদের পশ্চিম বাংলায় প্রথম ব্যবহৃত হয়েছিল কবে? 24 নভেম্বর 1996 সানশাইন করলেন। তখন বহু হকারদের উচ্ছেদ করতে গিয়ে, তার স্ট্রাকচার ভাঙতে গিয়ে বুলডোজারের ব্যবহার হয়। অথচ এখানকার রাজনৈতিক নেতারা অনেকেই জানেন না, বা অনেকে জেনেই হয়তো বলেন না। বুলডোজার প্রথম, আমার ধারণা ভারতবর্ষে প্রথম ব্যবহার হয় কলকাতায়, গড়িয়াহাট, রাসবিহারী, তারপরে বড়বাগান, বিধাননগর, তারপরে উত্তর কলকাতার বহু জায়গায় এই হকার উচ্ছেদ করতে গিয়ে বুলডোজারের ব্যবহার করতে হয়েছিল। আজকে আলোচনা ওইটা বড় বিষয় হচ্ছে যে হঠাৎ করে এই মানুষ মারা, মানে মানুষের জীবিকা ধ্বংস করে দেওয়ার মতো একটা মানে পরিকল্পনা কেন নিতে হলো? জিঘাংসা থেকে, হিংসা থেকে, যে এই শহরের ভোট তিনি পাননি, মানে কম পেয়েছেন, এখানে বিজেপি বেশি পেয়েছে। কি করে বিজেপি বেশি পেল? বিজেপি তো কোনো কাজ করেনি। তাহলে বিজেপি, আমি এত কাজ করেছি, এত কিছু, বিজেপিরা এত ভোট পেল কেন? সেই আক্রোশে, সেই রাগে, সেই প্রতিহিংসা পরায়ণ হয়ে তিনি সিদ্ধান্তটা নিয়েছিলেন। কিন্তু নিয়ে দেখছেন এ তো কি আসছে, যে তো সেই সেম সাইড গোল হয়ে গেল। যে হকাররা আমার ইউনিয়নের লোক, উচ্ছেদ তো তাদের করতে হবে, কারণ তারাই রাস্তার পাশে বসে আছে, তারাই মেজর হকার। একটা সময় সিটুর আন্ডারে ছিল হকার সব, সুভাষ চক্রবর্তীদের আন্ডারে ছিল। তারপরে তারা যখন সানশাইন করলেন, তখন এরা পাল্টে হয়ে গেল। তখন শক্তিমান ঘোষ সেরকম কিছু হকার নেতারা চেষ্টা করেছিলেন এই হকারদের ঘরদোর ভাঙা যাতে না হয়, কিন্তু কারোর কথাই আমাদের তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী শোনেননি। সুভাষ চক্রবর্তীর সঙ্গে কিন্তু মমতার খুব সখ্যতা ছিল। মমতার অনেক কিছুতে সুভাষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাহায্য করতেন, সমর্থন করতেন। আবার সুভাষ দ্বারা অনেক কিছুতে মমতার সাহায্য করতেন। আমি ওনার বাড়িতে গেছি, ওনার সঙ্গে করেছি, ইন্টারভিউ নিয়েছি। আমার একটা প্রোগ্রামে, আমাদের সাংবাদিকদের একটা প্রোগ্রামে ওনাকে নিমন্ত্রণ করেছিলাম, তিনি আসতে পারেননি। যাই হোক, সেটা আমার খুব মনে আছে, কারণ হচ্ছে ওনার ওখান থেকে ফেরার সময় ট্যাক্সিতে আমার ছোট্ট নোকিয়া মোবাইলটা ফেলেছিলাম, ওটা হারিয়ে গিয়েছিল। যাই হোক, এভাবে সুভাষ চক্রবর্তী কিন্তু অপারেশন সানশাইন কোর্টে সুবিধা করতে পারেননি। জ্যোতি বসুর খুব পেয়ারের লোক তিনি, এসব কোরিডোরে মানে কার্যত বিপদে ফেলেছিলেন। বামফ্রন্টকে নিজেও পড়েছিলেন অনেকটা। তারপরের থেকে ভোট কমতে শুরু করে বামেদের। দেখবেন 96-তে যথেষ্ট কম, 87 থেকে 96-তে কম। তারপরে আরও কমতে শুরু করার ভয়ে তারপরের থেকেই বুথ দখল, জোর করে আটকে দেওয়া, যারা অন্য দলের সমর্থন তাদের বাড়ির থেকে বেরোতে না দেওয়া, ইন্টিমিডেশন, আগের দিন রাত থেকে মানে ফোন করে, বা তখন এত ফোন ছিল না, বাড়ি গিয়ে বিভিন্নভাবে ওসিলায় ভয় দেখানো, এইসব কাজ শুরু করে। কারণ হচ্ছে তারা বুঝে গিয়েছিল জনসমর্থন আমাদের হারিয়ে যাচ্ছে।
এবং শেষে যখন মমতা 2011-তে তাকে উল্টিয়ে দিলেন, তখন মানে মানুষ কিন্তু মনে মনে ভেবেছিল যে এই দল আর নয়, বিকল্প হিসাবে মমতা সামনে আছে, মমতাকে ভোট দাও, তারপর দেখা যাবে। এখন অনেকে বলেন সেদিন আমাদের হটিয়ে এসে অনেকে, আজকে তো মমতাকে দিয়ে তোমরা দেখলে কি ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়লে, এ তো আইন কানুন লোকতন্ত্র কিচ্ছু মানে না। কিন্তু কথাটা হচ্ছে যে পরিবর্তন তো চাই। তখন এই পরিবর্তনের ডাক যারা দিয়েছিলেন, মমতার হয়ে সমর্থন করেছিলেন, আজকে তারা পরিবর্তন করার ডাক দিচ্ছেন, কিন্তু ডাকটা ঠিক সেইভাবে সংগঠিত হচ্ছে না, কারণ মমতার ভয়। জানেন যে জেলে ঢুকিয়ে দেবে, এই কত সাংবাদিককে জেলে ঢুকিয়েছে, তাদের বিরুদ্ধে শয়ে কেস দিয়েছে। আমরাও বলছি কখন কেস খেয়ে যাব জানি না। এইসব করে মানে যা সাংবাদিকরা বা মিডিয়া যাকে তুলল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু মিডিয়ার সব থেকে 1 নম্বর শত্রু। মানে মিডিয়া একটু তার বিরুদ্ধে বললেই সঙ্গে সঙ্গে মামলা। ওই কোথায় নাজাটে গিয়ে, কোথায় সন্দেশখালী, কোথায় সেই পূর্ব বর্ধমানের গিয়ে কাউকে দিয়ে একটা মামলা করে দেবে। এইবার যান, ছুটুন, সেই হিসেব করুন। তো এত জিঘাংসা, এত হিংসা, এত ভয়ঙ্কর মানসিকতার মানুষ হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আজকে পিছু হটেছেন। আমি মনে করি এটা মন্দের ভালো করেছেন, একদম উপযুক্ত বুদ্ধিমতির মতো কাজ করেছেন। মানে বললাম তো, আজকে আমি একটা আলোচনায় চ্যালেঞ্জ করেছিলাম যে মমতা এটা পারবেন না, তাকে সরে আসতে হবে, এটা হয় না। ইসিএল উঠে গেল, ব্রিটেনিয়া উঠে গেল, হাজার লোক আরও বিপদে পড়লেন, জুট মিল সব বন্ধ। তাহলে করবেটা কি? মানুষ আর কত চপ ভাজবে? অবশ্যই কে খারাপ বলুক আর ভালো বলুক, চপ বেচে বহু লোক এখনো বেঁচে আছে। হ্যাঁ, চপ, ফুলুরি, এদিকে আপনার কি বলে এগরোল, এ সমস্ত তো তখনও ছিল, এখনো হয়তো আরও বেশি লোকে করে, বেশি বেকারত্ব হয়েছে। হ্যাঁ, তাদের চলে, তারা কিন্তু ভালো ইনকাম করে। রিক্সা, অটো রিক্সা, এসব ট্রেনে অনেকে ভালো ইনকাম হয়। কিন্তু তা বলে মানে হকারদের যারা রাস্তার পাশে বসে ইনকাম করছে, তাদের ভাতে মারা যায়? কখনো যায় না। খুব বুদ্ধিমানের কাজ করেছেন যে আপনি এখান থেকে পিছু হটে অন্তত এখন বুঝতে পেরেছেন যে না, এটা করা ঠিক না। এখন উনি দোষ দিচ্ছেন অবাঙালি সমস্ত আমলা, আইপিএসদের, মেনলি আইপিএসদের উপর, যে এই পুলিশরাই এই ধরনের করে, আমি যে এলাকায় বলেছি সেই এলাকার না, হিন্দু এলাকায়, মানে এখানকার স্থানীয় লোকেদের এলাকায় গিয়ে এইসব করেছে। কেউ 40 বছর ধরে একটা জায়গায় একটা জিনিস বিক্রি করছে। ওই তো একজনকে দেখলাম, কি দাস টাইটেল, বিধাননগর। বললাম 40 বছর ধরে আছি। আবার অবাঙালিকেও একজন দেখলাম, সেও বলছে 40 বছর ধরে এখানে আমরা কাজ করছি। তো এইভাবে করা যায় নাকি কখনো? আবার এখন ওই ভাগ বাট্টা করতে গিয়ে আবার একটা কমিউনাল ফিলিংস তৈরি করা, ওই রাজ্য সে রাজ্য, এটা একটা তৈরি করছেন হঠাৎ করে। তিনি সিএর বিরুদ্ধে ছিলেন, কারণ হচ্ছে মুসলমানরা ওপর থেকে এখানে আসবে, এটা তিনি মান্যতা দিয়েছেন। শুধু হিন্দু আসলে হবে না, মুসলিম আসলে তাদেরও সব কিছু করে দিতে হবে, তারাও আইনত এখানকার নাগরিক। কেন হবে? তারা তো আর ধর্মীয়ভাবে পার্সিকিউটেড হয়ে আসছে না, নির্যাতনের শিকার হচ্ছে না। তাও তিনি গায়ের জোরে এটা করেছেন বা চালিয়ে গেছেন। এখনও এই ভোটের আগ পর্যন্ত, এখনো শুনি না, ভোটের আগ পর্যন্ত কিন্তু একদম ভয়ঙ্কর। কেন মুসলমানরা এপারে আসলে তাদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না, শুধু হিন্দুদের কেন দেওয়া হবে? অর্থাৎ এখন বুঝে গেছেন যে মুসলিমদের তো যা যা বলার বলে ফেলেছি, এবং আমার ভোটও পাওয়া হয়ে গেছে। আগে 22টার থেকে আমি 29টা সিট পেয়েছি, 7টা সিট বেশি পেয়ে গেছি। এখন আর তারা এই করেন না। আর এই যে মিছিল বের করেছে আরএসএস, বিজেপি, তাদের মধ্যে একজন দেখলাম অবাঙালি মুসলিম ভদ্রলোক, তাকে ধরা হয়েছে। আপনি আসেন কেন? বলে অত্যাচার হচ্ছে, এইভাবে নির্বাচনের পরে আমরা এলাকায় থাকতে পারছি না। তাই ভাবা যায়। যাই হোক, আমরা মাঝে মাঝে আসি আপনাদের সামনে মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে। দয়া করে
আমাদের একটু লাইকস দেবেন, শেয়ার করবেন। সত্যি যারা এ পর্যন্ত আমাদের সাবস্ক্রাইবার হয়েছেন তাদের কোটি কোটি নমস্কার। আমরা ইতিমধ্যে অনেক খুব দ্রুত আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে, তাদের ধন্যবাদ জানিয়ে আমি সুকুমার দেবনাথ আবার আপনাদের সামনে আসবো। নমস্কার।